নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকাল অর্থাৎ 28শে নভেম্বর আমরা মার্কেটে যেভাবে পতন দেখেছিলাম এবং তার পেছনে বিভিন্ন কারণ ছিল, বিশেষত ইনফরমেশন টেকনোলজি যেভাবে নিফটি এবং সেন্সেক্সকে টেনে নামিয়েছিল, আজকের দিন অর্থাৎ 29শে নভেম্বর ঠিক উল্টো চিত্র দেখা গেল। অর্থাৎ আজকে সেন্সেক্সে প্রায় 750 পয়েন্টের ওপর কিন্তু র্যালি হয়েছে এবং নিফটিতে র্যালি হয়েছে 216.95 পয়েন্ট। অর্থাৎ সেন্সেক্স উঠেছে 0.96% এবং নিফটি উঠেছে 0.91%। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যারা বুলস রয়েছে তারা সহজে হাল ছেড়ে দিতে রাজি নয় এবং বেয়ারও আপ্রাণ চেষ্টা করছে যে করেই হোক থাবড়ে থাবড়ে মার্কেটকে আরো নিচে নামাতে। যাই হোক, সেটা তো অবশ্যই খবরের মধ্যে রয়েছে। এছাড়া যেটা আজকের বিনিয়োগকারীদের নাড়িয়ে দিতে পারে, সেটা ডেফিনেটলি একটা অত্যন্ত খারাপ সংবাদ অবশ্যই রয়েছে। সেটা ভারতবর্ষের জিডিপি এবং ভারতবর্ষের গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ নিয়ে। এবং 3 নম্বর, যে আদানি গ্রুপ অফ শেয়ার্স রীতিমতন পতন দেখছিল, সেইগুলোতে দুর্দান্ত রিকভারি শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। আজকের বিশেষত আদানি গ্রুপের বেশ কয়েকটা শেয়ার্স, বিশেষ করে আদানি গ্রিন এনার্জি, যেটাকে নিয়ে সবচেয়ে কন্ট্রোভার্সি ছিল, সেটা আজকের 21% উপর র্যালি করেছে। এছাড়া র্যালি করেছে কিন্তু আদানি এনার্জি ট্রান্সমিশন। অর্থাৎ আদানিতে যে ভবিষ্যতে কিছু একটা পজিটিভ হতে পারে, এটা আন্দাজ করেই হয়তো বা বিনিয়োগকারীরা সেই স্টকসগুলোতে কিনছেন। কিন্তু কে স্টকসগুলো কিনছেন, কারা স্টকসগুলো কিনছেন, সে ব্যাপারে আমাদের আপাতত ধারণা নেই। তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেভাবে আদানি গ্রুপ অফ শেয়ার্সের যে ট্রিমেন্ডাস ভোলাটিলিটি রয়েছে, একদিনে 20% উপরে যাওয়া বা 20% নিচে আসা কিন্তু স্বাভাবিক ঘটনা নয় এবং তার ফলে যারা সাধারণ বিনিয়োগকারী তারা কিন্তু প্রতি মুহূর্তে এই স্টকসগুলো নিয়ে আতঙ্কে থাকেন, এইটুকুনি বলা যেতে পারে। চলে আসি আজকের সেই খবরটা, যেটা হয়তো বা বিনিয়োগকারীদের মনে, হয়তো বা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের মনের মধ্যে একটু আশঙ্কা তৈরি হলেও হতে পারে। এবং সেটা হচ্ছে আজকের বিকেল 4টে শুক্রবার 29শে নভেম্বর ভারতের Q2 জিডিপি প্রকাশিত হয়েছে, জিভিএ প্রকাশিত হয়েছে এবং সেটা মোটেই কিন্তু আশাপ্রদ নয় এবং সবাইকে নিরাশ করেছে, সবাইকে হতাশ করেছে এবং যে অনুমান ছিল তার থেকেও খারাপ পারফরমেন্স করেছে জিডিপি বা জিভিএ। আজকের প্রথমে বলে দিই এক্স্যাক্টলি গ্রস জিডিপি গ্রোথ কি দাঁড়িয়েছে। জিডিপি গ্রোথ দাঁড়িয়েছে 5.4% Q2 এবং সেটা গত বছর ছিল 8.1%। অর্থাৎ ইয়ার অন ইয়ার জিডিপি কিন্তু হ্রাস হয়েছে, গ্রোথে কিন্তু একটা ট্রেমেন্ডাস ডিসেলারেশন এসেছে এবং সেটা যে সে ডিসেলারেশন নয়, প্রায় 2.7% কিন্তু জিডিপি গ্রোথ কমেছে। এবং গত কোয়ার্টারের তুলনায় আমরা যদি দেখি এই বছরেই, সেখানে গত কোয়ার্টারে ছিল 6.7% জিডিপি গ্রোথ, সেটা তুলনায় 1.3% কমেছে জিডিপি। এবার গ্রস ভ্যালু অ্যাডেডের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন, সেখানে দেখবেন যে গ্রস ভ্যালু অ্যাডেড গত বছর একই কোয়ার্টার সমতুল্য কোয়ার্টারে ছিল 7.7%, সেটা কমে দাঁড়িয়েছে 5.6%, অর্থাৎ 2.1% পতন যাকে বলা যেতে পারে বা ডেসিলারেশন। গত কোয়ার্টারে গ্রস ভ্যালু অ্যাডেড ছিল 6.8% এবং সেটা অবশ্যই তার তুলনায় কমে দাঁড়িয়েছে 1.2%। এখানে একটু গ্রস ভ্যালু অ্যাডেড বা জিডিপিটা একটু সামান্য আলোচনা করে নিই। দেখুন, গ্রস জিডিপি বা গ্রস ভ্যালু অ্যাডেড হচ্ছে সাম অফ দ্য ভ্যালু অফ দ্য টোটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস একটা দেশে। অর্থাৎ একটা দেশে যে পরিমাণ সার্ভিসেস এবং গুডস প্রডিউসড হয় তার মোট মূল্যকে রিপ্রেজেন্ট করে গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ। এইবার
জিডিপির সঙ্গে তাহলে জিডিপি কি? জিডিপি আর কিছুই না, গ্রস ভ্যালু অ্যাডেডের সঙ্গে যদি আমরা ট্যাক্স অ্যাড করি এবং তার থেকে সাবসিডি বাদ দিই, অর্থাৎ ট্যাক্স অন দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড এবং তার থেকে সাবসিডি ইন গুডস অ্যান্ড সার্ভিসেস, সেক্ষেত্রে যেটা আমরা হাতে পাই সেটা হচ্ছে জিডিপি। তার মানে এটা দাঁড়াচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড সামগ্রিকভাবে বিভিন্ন সেক্টরের কন্ট্রিবিউশন বোঝায় আমাদের দেশে, এবং জিডিপি বোঝায় সার্বিক ওভারঅল আমাদের ভারতের অর্থনীতির প্রকৃত চিত্রটা কি। এইখানে একটা জিনিস মাথায় রাখবেন যে জিডিপি গ্রোথ কিন্তু নানাভাবে চেঞ্জ করা সম্ভব। যদি সরকার দেখা যায় যে ট্যাক্স বৃদ্ধি করছেন, সেক্ষেত্রে জিডিপির বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ জনগণের উপর যদি সরকার ট্যাক্স বাড়ান কোনো দেশে, সেক্ষেত্রে জিডিপি বৃদ্ধি হতে পারে। অথবা সরকার যদি সাবসিডি ক্রমাগত কমাতে থাকেন একটি সেক্টরে বা বিভিন্ন সেক্টরে, সেক্ষেত্রে এবং ট্যাক্স যদি মেনটেন করেন, সেক্ষেত্রেও কিন্তু জিডিপি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ যদি আমরা দেখি যে সাবসিডি ক্রমাগত কমে আসছে সেক্ষেত্রে এবং ট্যাক্সেস ক্রমাগত বেড়ে যাচ্ছে, তাহলে যেটা দাঁড়াবে যে ট্যাক্সেস বাড়ালে খুব স্বাভাবিকভাবে জিডিপি পরিমাণ বৃদ্ধি হবে, সাবসিডি কমালেও কিন্তু জিডিপির পরিমাণ কমে সেটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এটা আমরা জানি যে এই গত কোয়ার্টার ধরে সরকার কিন্তু যেটা চেষ্টা করছেন ভারত সরকার, যে যাতে তাদের একটা কন্ট্রোল আসে, অর্থাৎ যেমন খুশি টাকা খরচ করলাম সেরকম নয়, বুঝে শুনে বিভিন্ন সেক্টর স্পেসিফিক খরচ করা, এবং যে সেক্টরসগুলোকে তাদের মনে হচ্ছে আপাতত সেই সেক্টরসগুলোকে বুস্ট না দিলেও চলবে, সেই সেক্টরসে খরচ কমিয়ে আনা। এমতো অবস্থায় যেটা করা হয় যে সাবসিডির পরিমাণ কমিয়ে আনা হয়, এবং যদি ট্যাক্সটা এক থাকে সেক্ষেত্রেও জিডিপি কিন্তু বৃদ্ধি পেতে পারে। এইটুকুনি বলে দিলাম। তবে অবভিয়াসলি এই সমস্ত কিছু ডিপেন্ড করে যে টোটাল ভ্যালু অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ কান্ট্রি। অথবা মুদ্রা কথায় খুব সরলভাবে বলতে গেলে একটা দেশের জিডিপি গ্রোথ ইন্ডিকেট করে যে সামগ্রিকভাবে সেই দেশের ইনকাম বাড়ছে না বাড়ছে না, অর্থাৎ জিডিপি বৃদ্ধি পেলে ইনকাম বাড়ছে, জিডিপি কমলে তার মানে ইনকাম কমছে। এইটা অলরেডি রিফ্লেক্টেড হচ্ছিল, কনজামশন কমছিল বলে নানা বিশেষজ্ঞরা বলছেন, এবং বিভিন্ন নেসলে বলুন বা হিন্দুস্তান ইউনিলিভার বলুন, তারাও অভিযোগ করেছিলেন যে কনজিউমার্সরা কিন্তু আর প্রোডাক্ট সেই হারে কিনছেন না বা খরচ করছেন না, অর্থাৎ আরবান কনজামশন ক্রমাগত স্লাগিশ হচ্ছে, কমে যাচ্ছে, এবং তার ফলে যেটা রেজাল্ট দাঁড়িয়েছে সেটা কিন্তু আমাদের জিডিপির ওপর প্রত্যক্ষ প্রভাব পড়েছে, যে সে প্রভাব না একটা হিউজ কাট এসেছে ইন টার্মস অফ জিডিপি গ্রোথ। অর্থাৎ মানুষের হাতে যে টাকা নেই, মধ্যবিত্ত মানুষ যে তারা তাদের উপর যে সরকার ট্যাক্স চাপিয়েছিলেন সেইটা তারা আর বিয়ার করতে পারছেন না। সুতরাং মানুষ প্রত্যাশা করবেন যে কোনো রকম যদি ট্যাক্স ছাড় দেওয়া না হয়, অন্তত যদি কোনো না কোনো ভাবে যদি ইন্টারেস্ট রেট কমানো না হয়, সেক্ষেত্রে হয়তো বা ইনফ্লেশনে কন্ট্রোলে থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে মানুষ যে ভালো থাকবেন না সেটা তো বটেই। এবং উপরন্তু যে কোম্পানিজগুলো যার উপর বেস করে ভারতীয় শেয়ার বাজারে আমরা উত্থান বা পতন দেখি, যদি কোম্পানিজগুলোই যদি প্রফিট তাদের ক্রমাগত কমতে থাকে, যদি কনজিউমার্সরা কোনো ধরনের প্রোডাক্টস যদি কেনার থেকে পিছিয়ে আসেন, খুব স্বাভাবিকভাবে সেই কোম্পানিজগুলো এফেক্টেড হবে, যেটা আমরা কোয়ার্টার টু রেজাল্টসগুলোতে কিন্তু একদম স্পষ্ট দেখে ফেলেছি যে এক্স্যাক্টলি যদি মানুষ কনজামশন যদি কম করেন, সেক্ষেত্রে তার প্রভাব বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টসের ওপর কিরকম আসতে পারে। এবং বড় বড় কোম্পানিজগুলো বলুন, মধ্যম মাপের কোম্পানিজগুলো বলুন, কি ইভেন ছোট কোম্পানিজগুলো বলুন, সবার ওপর এই প্রভাব বোঝাই যাচ্ছিল সেপ্টেম্বর মাসে, এবং রেজাল্টস বেরোবার পর আজকে নভেম্বরে এই যে ডেটা আমরা হাতে পেলাম, সেখান থেকে প্রমাণ হয়ে গেল হ্যাঁ সত্যি সত্যি কনজিউমার্সরা খরচ করতে চাইছেন না এরকম না, তারা খরচ করতে পারছেন না। এর ফলে কি দাঁড়াতে পারে?
এর ফলে সাধারণ মানুষের মনের মধ্যে যে ভাবনাটা এতদিন ছিল সেটা হয়তো আরো বা জোরদার হয়ে উঠতে পারে, বিশেষ করে ইন্টারেস্ট রেট কাটের ব্যাপারে। দেখুন, ইন্টারেস্ট রেট কাট অর্থাৎ যে ঋণ আমরা নিই এই সময় যে তার উপর যে সুদের হার, সেই সুদের হার কিন্তু অত্যন্ত বেশি হয়ে রয়েছে, কারণ রিজার্ভ ব্যাংকের লক্ষ্য ছিল যে করে হোক ইনফ্লেশনকে কন্ট্রোল করা। কিন্তু ইনফ্লেশন এখনো হাতের বাইরে রয়েছে, অথচ কনজিউমাররা খরচ করতে পারছেন না। একদিকে যেটা সাপ্লাই সাইড ইনফ্লেশন সেটা বেড়ে যাচ্ছে, উল্টো দিকে কিন্তু ডিমান্ড সেরকম অর্থে বাড়ছে না, সেটাও একটা চিন্তার কারণ। এবার ব্যাপারটা ডিমান্ড যদি না বাড়ে, যদি সাপ্লাই সাইড ইনফ্লেশন যদি বৃদ্ধি হয়, খুব স্বাভাবিকভাবে যারা কোম্পানিজ তারা হয় প্রোডাকশন কম করে দেবে, নতুবা তারা যেটা করবে তারা প্রোডাক্টসের দাম বাড়াবার চেষ্টা করবে। যদি দাম বাড়াবার চেষ্টা করে, স্বাভাবিকভাবে কনজিউমার্সরা আরও কিনতে পারবেন না। বর্তমানে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু এখন রিজার্ভ ব্যাংকের মুখের দিকে তাকিয়ে থেকে বলবেন যে আপনারা যদি একটু হলেও যদি ঋণের ভার বা আমাদের উপর কম করেন, যদি ঋণের উপর যে সুদের হার সেটা যদি কম করেন, তখনই তো কনজিউমার্সের মনের মধ্যে কেনার ইচ্ছা হবে। কনজিউমার্স কেন লোন নেন? কনজিউমার্স তারা গৃহ নির্মাণের জন্য লোন নিতে পারেন, তারা গাড়ি কেনার জন্য লোন নিতে পারেন, এমনকি ছোট ছোট যে গুডসগুলো রয়েছে, কি এয়ার কন্ডিশনিং বলুন, কি দু চাকার গাড়ি বলুন, কি ওয়াশিং মেশিন বলুন, ইভেন খুব ছোট ছোট যে পণ্যগুলো রয়েছে সেইগুলো কিনতে অবধি কিন্তু কনজিউমার্সরা হেজিটেট করছেন। পুজোর সময় দেখা গেছে যে যারা পুজোর সময় জামা কাপড় শাড়ি বিক্রি করেন তারা হু হতাশ করছেন। তার কারণটা হচ্ছে তাদের বক্তব্য এই সময় যে পরিমাণ ব্যবসা হয়ে থাকে সেই পরিমাণ ব্যবসা তাদের হয়নি, ফলে তাদের মন খারাপ ছিল। এবং সত্যি ঘটনা, মলগুলো ফাঁকা ছিল, সাধারণত যে দোকানগুলো থাকে বিভিন্ন ছোট ছোট মার্কেটসগুলো সেইখানে মানুষজন কম গেছেন বা কম কিনেছেন। এবং সেইটা অবশ্যই যেটা বোঝা যায় যে আমাদের অর্থনীতিতে এই মুহূর্তে সাধারণ মানুষের টাকা খরচ করার মতন অর্থ নেই। যদি ইন্টারেস্ট রেট কাট করা হয় একটা সিগনিফিক্যান্ট পরিমাণ, তখন কিন্তু ডিমান্ড ফিরে আসবে, তখন কিন্তু কনজিউমার্সরা খরচ করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা ঘটনা যে রুরাল ইকোনমি আগের থেকে একটু বেটার অবস্থায় রয়েছে, কিন্তু আরবান যে কনজাম্পশন সেটার অবস্থা কিন্তু ভয়াবহ, এইটুকুনি বলা যেতে পারে। সুতরাং আজকের জিডিপি যে আমরা দেখলাম যে এস্টিমেটস ছিল, যত রিজার্ভ ব্যাংকের এস্টিমেট ছিল 7.2%, বিভিন্ন বড় বড় যারা হয় ক্রেডিট রেটিং এজেন্সিস বলুন বা ব্রোকিং হাউসেস বলুন বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ বলুন, প্রত্যেকেরই এস্টিমেট ছিল হয় 6.3 বা 6.4 বা 6.5 ইত্যাদি। এবং তার মধ্যে বিদেশি যে ক্রেডিট রেটিং এজেন্সিস ছিল বা যে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলুন বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কথা বলুন, তারাও কিন্তু এই বিশ্বাসে ছিল যে ভারতবর্ষের গ্রোথ, জিডিপি গ্রোথ অন্তত 6.5 থেকে 7-এর মধ্যেই থাকবে। বাস্তবে তাতে জল ঢেলে দিয়েছে আজকে যে ডেটা রিলিজ করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে যে বিনিয়োগকারীদের মনে একটা বিনিয়োগকারীর স্বাভাবিকভাবেই আশাহত হবেন তারা। এই আজকের যে প্রত্যাশাটা ছিল, বিশেষ করে আজকের মার্কেটে যে র্যালিটা আমরা দেখলাম, হয়তো বা এই প্রত্যাশা থেকেও হয়ে থাকতে পারে যে জিডিপি মোটামুটি যদি 6.5-এর আশেপাশে থাকে, তাহলে হয়তো বা একটা আশা রয়েছে যে কোম্পানিজগুলো বা শেয়ার মার্কেট মোটামুটি বেঁচে যাবে। এবার যেহেতু কালকে শনি এবং রবিবার, সোমবারে যে এর প্রভাব কিরকম পড়বে শেয়ার বাজারের উপর সেটা আমাদের দেখতে হবে। দেখুন, অনেক রকম অবাক করা কাণ্ড ঘটে, আমরা কেউ মার্কেট প্রেডিক্ট করতে পারি না, করা উচিত না। দেখা গেল যে অনেকে যদি বলেন যে খুব খারাপ জিডিপি গ্রোথ হয়েছে, মার্কেট হয়তো ধসে যাবে, হয়তো কেউ বলতেই পারেন। দেখা গেল যে মানুষ বলেন যে আর হয়তো এর তলায় জিডিপি যাবে না, চলো ভাই এটাই সবচেয়ে খারাপ অবস্থা ছিল, হয়তো বা একটা রেট কাটের আশা জেনারেটেড হচ্ছে, চলো আমরা গিয়ে কিনি। দেখা গেল দিনের শেষে হয়তো মার্কেট ওপরে উঠে গেল। শুধু আমাদের কখনো কোনো মার্কেটে একদিনে কি ঘটছে সেটা প্রেডিক্ট করাটা নিয়ার টু ইম্পসিবল। সেটা করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা বোকা বনে যাই। যখন ইসরায়েল ইরান যুদ্ধ হলো তখনও আমরা বোকা বনে গেছি, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো তখনও আমরা বোকা বনে গেছি। অর্থাৎ
আর কখন কি ঘটবে সেটা বলাটা, সেটা প্রেডিক্ট করাটা ভীষণ ডিফিকাল্ট। শর্ট টার্মে হয়তো ভোলেটিলিটি বৃদ্ধি পেতে পারে, কিন্তু যেদিন আমরা ভাবলাম মার্কেট খুব খারাপ করবে, দেখা গেল সেই দিনই হয়তো মার্কেট ভালো করলো, অথবা মনে হলো যে মার্কেট খারাপ করতেই থাকবে, তারপরে হয়তো কয়েকদিন দেখা গেলো মার্কেট খুব ভালো করতে শুরু করলো। অর্থাৎ এটা কিন্তু কেবলমাত্র মানে যারা সাধারণ যারা ইনভেস্টার্স তারা নয়, বড় বড় বিশেষজ্ঞরাও এটা ভুল করে থাকেন। বড় বড় বিশেষজ্ঞদের প্রেডিকশনও ভুল হতে পারে। এই যেমন ধরুন যে বড় বড় ক্রেডিট রেটিং এজেন্সিস যারা কন্টিনিউয়াসলি বলে আসছিলেন যে 6.5, 6.6, 6.3 এরকম রেটে জিডিপি গ্রো করবে, তারা ডেফিনেটলি ভুল প্রমাণিত হয়েছে। তবে মাথায় রাখতে হবে কি জিডিপি প্রেডিকশন বলুন, এই জিবিএর প্রেডিকশন বলুন, কি ওভারঅল অর্থনীতির প্রেডিকশন বলুন, এরকম কোনো প্রেডিকশন হয় না। তার কারণ হচ্ছে ইকোনমিক্স আর কিচ্ছু নয়, ইটস আ প্রবাবিলিটি। ইকোনমিক্স একটা সায়েন্স না, বা কিন্তু এটা একটা প্রবাবিলিটির খেলা, যে এরকম হতে পারে, একটা সম্ভাবনার কথা, এরকম হবেই কেউ গ্যারেন্টি দিয়ে কিন্তু বলতে পারে না। কখন কিরকম অর্থনীতিতে কিরকম ফ্লো অফ মানি আসবে সেটা কেউ আদেও জানেন না। সেখানে অর্থনীতিতে ফ্লো কতটা কমবে, এফআইএসরা আসবেন না বের হয়ে যাবেন কেউ জানেন না। আমাদের মানুষজন কনজিউমার্সরা কতটা কিনবেন, কোম্পানি কতটা পণ্যের দাম বাড়ালে সেখানে কনজিউমার্সরা কিনবেন, এটাও প্রেডিক্ট করা ভীষণ ডিফিকাল্ট। আমাদের দেশ একটা প্রাইস সেন্সিটিভ দেশ, 1 টাকা 2 টাকা বৃদ্ধি হলেও কনজিউমার্সরা পিছিয়ে আসতেই পারেন, এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে অতীতে। যাই হোক, আজকের চলে আসি হচ্ছে যে ওভারঅল মার্কেটে যেটা দাঁড়ালো সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে আজকে যে কোম্পানিজগুলোতে পতন এসেছে, বিশেষ করে আমি ফিউচার্স অ্যান্ড অপশনসের কথাই বলছি, তার মধ্যে পুনাওয়ালা ফিনকর্প রয়েছে 4.9% আজকে পতন, কোলগেটের 3.71% পতন, কেপিআইটি টেকনোলজিসের 3% পতন, অয়েল ইন্ডিয়াতে 2.8% পতন, ন্যালকোতে 2.67% পতন, 197 পেটিএমেতে 2.69% পতন। এছাড়া আইআরএফসি, এসজিভিএন, এনএইচপিসি, জোম্যাটো সবগুলোতে 2 থেকে 2.5%-এর মধ্যে পতন এসেছে। এরপর চলে আসি হচ্ছে যে কোম্পানিজগুলোতে আজকে দারুণ উত্থান এসেছে আজকের দিনে। আদানি গ্রিন এনার্জি 21.77% উত্থান দেখেছে, আদানি এনার্জি 15.64, এনার্জি ট্রান্সমিশন 15.64% পতন, গেন। এবার এলআইসি ইন্ডিয়া 5% গেন, হুডকো 4.8%, ভারতী এয়ারটেলে 4.28% উত্থান এসছে। এছাড়া র্যামকো সিমেন্টস এবং জিএনএফসির কাছে মানে দুটোই প্রায় 4%-এর কাছাকাছি র্যালি করেছে। টরেন্ট ফার্মা, ডিভেন্স ল্যাব, অম্বুজা সিমেন্টস, বাটা ইন্ডিয়া, চম্বল ফার্টিলাইজার্স, অ্যালকেম ল্যাবস সেটা 3 থেকে 4%-এর মধ্যে আজকে র্যালি করেছে। চলে আসি 52 উইকস লো। 52 উইকস লো এর মধ্যে রয়েছে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ আজকে প্রায় 8.5% উপর ডাউন, ইন্টেলেক্ট ডিজাইন অ্যারেনা এবং শপার স্টপ। এখানে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ নিয়ে আজকের আমরা কিছুটা আলোচনা করব। এছাড়া 52 উইকস হাইয়ের মধ্যে রয়েছে অ্যাকমে সোলার, এডিএফ ফুডস, অ্যাভালন টেকনোলজিস, ব্ল্যাক বক্স, ক্যাম্পস, ক্যাপলিন ল্যাবস, ডিকসন টেকনোলজি, এমকে গ্লোবাল, গণেশ হাউসিং, কেপি এনার্জি, কে ফিনটেক, কিটেক্স গার্মেন্টস, লর্স ল্যাবস, ম্যাঙ্গালোর কেমিক্যালস, মার্কসন ফার্মা, 197 পেটিএম, প্যানাশিয়া বায়োটেক প্রভৃতি। যাক, এইবার যেটা আলোচনা করব বললাম সেটা হচ্ছে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ। ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ আজকের যে পতন হচ্ছে তা নয়, আজকে 8.5% পতন হয়েছে, কারণ গোল্ডম্যান স্যাক্স তারা বলেছে যে এই কোম্পানির স্ট্রাকচারাল অবস্থা ভালো নয়, সুতরাং তারা সেল কলের দিকে তারা নজর দিয়েছে গোল্ডম্যান স্যাক্স। কিন্তু যেটা দাঁড়িয়েছে যে গোল্ডম্যান স্যাক্স যে এই বলেছে যে এখান থেকেও আরো স্টক প্রাইসের ডেপ্রিসিয়েশন আসতে পারে, সেটা শোনার পরে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণে কিন্তু বড় পতন আমরা দেখেছি। এইবার যেটা দাঁড়াচ্ছে, কিন্তু তার পরপরই কিন্তু ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণকে নিয়ে একটা ভালো সংবাদ অবশ্যই এসছে, যে তারা একটা কোফিন্যান্সিং এর সুযোগ পেয়েছে দুটোকে। তার মধ্যে একটি রয়েছে সিটি গ্রুপ, যারা 170 কোটি টাকা তারা কোফিন্যান্সিং ফেসিলিটি অফার করছে একটা কোলাবোরেটিভ এগ্রিমেন্টের আন্ডারে সিটি গ্রুপ, এবং জার্মান ইনভেস্টমেন্ট কর্পোরেশন ডিইজি তাদের নাম, তারা 25 মিলিয়ন ইউরো তারা ইনভেস্ট
ইনভেস্ট তারা করতে চাইছেন এবং ওই কোফিন্যান্সিং ফ্যাসিলিটির মাধ্যমে। এর ফলে যদি দুটো এরকম যারা বিদেশি যারা গ্রুপ তারা যদি ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণের প্রতি তারা যে বিশ্বাসটা ইনভেস্ট করছে সেটা আর এগেনস্টে, আর সেটা ডেফিনেটলি গোল্ডম্যান স্যাক্স যে বিশ্বাস রয়েছে তার এগেনস্টে গেছে। অর্থাৎ যারা বিদেশি বিনিয়োগকারী বা যারা বিদেশি যারা ক্রেডিট রেটিং এজেন্সিজ তাদের মধ্যেও কিন্তু মতবিভেদ থাকতে পারে একটি কোম্পানিকে নিয়ে, সেটাই কিন্তু ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। মনে রাখতে হবে এই বছরেই কিন্তু ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ অন্তত এখনো অবধি 2024-এ এই কোম্পানিতে প্রায় 43% পতন আমরা দেখে ফেলেছি এবং গত এক বছরে 46.62% কিন্তু আমরা পতন দেখেছি। কিন্তু ওভারঅল যদি মোটামুটি 2018 থেকে দেখেন, সেখানে 2018 থেকে 2024 এখনো অবধি কিন্তু কোম্পানি মোটামুটি 121.98% রিটার্ন দিয়েছে, কিন্তু মোটামুটি 6 বছরের ডাবল রিটার্ন দিয়েছে এতটা পতনেরও পর। যাই হোক, এইটা গেল হচ্ছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণের গল্প। তার কারণ এটা কিন্তু এদের যে মাইক্রোফিন্যান্স পোর্টফোলিও, এই মাইক্রোফিন্যান্স পোর্টফোলিও নিয়ে কিন্তু সমস্ত স্মল ফিন্যান্স ব্যাংক বলুন বা মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনস বলুন তারা প্রবলেমে রয়েছে, এক না একাধিক প্রবলেমে রয়েছে। যতক্ষণ না তাদের ব্যালেন্স শিট ক্লিন আপ হবে ততদিন কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনস নিয়ে কিন্তু কি ছোট ছোট বিনিয়োগকারী বলুন কি বড় বড় বিনিয়োগকারী বলুন তারা কিন্তু ভীষণ ওয়ারিড হয়ে রয়েছেন, এটুকুনি বলা যায়। এছাড়া আজকে এই অবধি আজকে আমরা এখানে শেষ করব। স্ট্যান্ডার্ড একটা ডিসক্লোজার হচ্ছে যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, সেই কোম্পানিজগুলোর মধ্যে কোনো কোম্পানিতে আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে তারা যদি নতুন করে কেনেন বা বিক্রি করেন তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবেন না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, আমার ব্যক্তিগতভাবে কিন্তু এর মধ্যে কোনো ইনভেস্টমেন্ট নেই। এছাড়া স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। এখানে বাঙালি ইনভেস্টরদের অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য এই ধরনের এপিসোডস করার, এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, অ্যাডভাইস বা সাজেশন দেয়া হয় না। আমার কথা শুনে যদি আপনারা কোনো ধরনের শেয়ারে বাই সেলের ডিসিশন নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন অথবা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। এখানে যে কোম্পানিজগুলোর নাম আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস অর অ্যাজ অ্যান এক্সাম্পল, এছাড়া কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই। সবার শেষে যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে একান্তভাবে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় বাঙালি ভাই বোনদের কাজে লাগবে নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।